নমস্কার, আমি সহেলি। আমি রনিতা। আমরা প্রত্যেক রবিবারের মতো এই রবিবারে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে খোলা আকাশের নিচে। একা আসেনি কিন্তু, পেয়ে গেছি আমাদের আরেকজন গেস্টকে, আমাদের আরেকজন অতিথিকে। পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আজকে আছে রুমাদি। নমস্কার। আগে বলুন আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আর আমাদের এপিসোডগুলো দেখছেন তো? ভালো লাগছে নিশ্চয়ই। ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই চাই। সে ভালো মন্দ যেটা আপনাদের মন চায় করুন না। তারপর ওই যে ভালোটাকে আমরা প্রণম্য হিসেবে নেব, আর খারাপটাকে ইন্সপিরেশন হিসেবে নেব। একদম তাই। ওটাকে ভালো করতে হবে। আর এবারে যে কথাগুলো প্রত্যেক এপিসোডেই বলে থাকি, এই এপিসোডও মিস যাবে না, যে আপনারাও আমাদের মতো আমাদের সাথে ক্যামেরার ওপাশে না থেকে ক্যামেরার এপাশে এসে আড্ডা দিতে পারেন। কি করতে হবে? তার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে একটা কল করে দিতে হবে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। তারপর আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব, কখন কোথায় কিভাবে আসতে হবে সবটা জানিয়ে দেব। আসুন না একবার এসে দেখুন, কথা দিচ্ছি খারাপ লাগবে না। আচ্ছা, আর কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় চলে যাই। আচ্ছা দিদি, আজকে তোমার সাথে আমরা এখানে বসে খোলা আকাশের নিচে বিন্দাস একটা আড্ডা দেবো। একদম নির্ভেজাল বাঙালি আড্ডা। একদম। প্রথমেই বলো, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। যদিও আস্তে আস্তে আরেকবার বলেছি যে আমার এই জায়গাটা তোমাদের দৌলতে আসা হলো প্রথম। কারণ কখনো আমি আসিনি, শুধু রবীন্দ্র সরোবর লেক শুনি বা চলে গেছি পাশ দিয়ে, কিন্তু এই যে এখানে ঢুকে বসে আড্ডা দেওয়ার সুযোগটা, সেটা বোধহয় তোদের জন্যই সম্ভব হলো। হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা দিদি, কথা তো চলতেই থাকবে, তোমার সাথে কিছু কোশ্চেন অ্যান্সারের পর্ব খেলে নিই। খুব কঠিন প্রশ্ন, না পারলে কিন্তু পানিশমেন্ট। একদম এই জলে ডুবিয়ে মারিস নাকি? আর একটা কথা, এখানে কিন্তু দুঃখের কোনো কথা নেই, না, কারণ আমাদের একদম। জীবনে সবারই দুঃখ চলবে, এটা আমাদের পাথেয়। কিন্তু হ্যাঁ, সবটা সাইডে রেখে জাস্ট আনন্দটুকুকে আমরা নিয়ে এই মুহূর্তটাকে আমরা উপভোগ করব। একদমই তাই। দেখো, দুঃখটা তো আছে, ওটা থাকবে, সঙ্গে সঙ্গে চলবে, কিন্তু সেগুলোকে ছেড়ে আনন্দ করে বাঁচা, এটাই তো হওয়া উচিত, তাই না? একদম। তাহলে দিদি, তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে, শপিং করতে ভালো লাগে? ভীষণ। অনলাইন না অফলাইন? না, আমার অফলাইনই ভালো লাগে। আমারও তাই, কারণ 10টা দেখবো, 10টা দেখে তারপরে একটা চুজ করব। আচ্ছা, শপিং বলতে তোমার কোন জায়গা ফার্স্ট মাথায় আসে? স্প্ল্যানেড, গড়িয়াহাট না আর হাতিবাগান? হাতিবাগান কোনটা মাথায়? গড়িয়াহাট। মিলে যাচ্ছে নাকি তোর সাথে? প্ল্যানেটে অনেকবার করেছি মার্কেটিং, তারপরে হাতিবাগানেও গেছি, কিন্তু গড়িয়াহাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যায়, যার জন্য না আমার খালি ওইখানটাই টানে বেশি, মানে ওই জায়গাটা সময় কাটানো, ঘুরে ঘুরে দেখা। যাই হোক, এবার আসি দিদি, তোমার কিছু এমন কিছু তুমি কখনো লাইফে করেছো, স্কুল লাইফে হোক, কলেজ লাইফে হোক, যেটা বাড়িতে মা বাবাকে লুকিয়ে করেছো কিন্তু ধরা পড়ে গেছো? এরকম এটা হোক না, মন না কেউ জাজ করবে না, আমরা তো করবোই না। না, এরকম হয়েছে। ব্যাপারটা হয়েছে কি, একটা তাহলে বলি, হ্যাঁ খুলে, এটা কিন্তু টপ সিক্রেট, আজকেই আমি রিভিল হচ্ছে। তাহলে দেখুন, আনকাট আড্ডাতে কিন্তু অনেক কিছু রিভিল হয়। কি হয়েছে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো আমার এক বন্ধু বলল যে ম্যাগাজিন বেরোচ্ছে স্কুল থেকে, চল কবিতা দেব। তখন অত জানিও না কি ব্যাপার, কি অত মানে একটু কম বুঝতাম আর কি। দিয়ে কবিতা দেবো, আমি কবিতা দেবো মানে, হ্যাঁ কবিতা জমা দিলেও ম্যাগাজিনে বেরোবে, আমাদের নাম বেরোবে। বললাম তা বেশ, দেবো। কবিতা কথা সে তো নিজে লিখতে হয়, আমি তো লিখতে পারি না। বললো যে না না, লেখার দরকার নেই, ও ঝেপে দিয়ে দেবো কোথা থেকে। এটা বিশাল। এবারে ওই ব্যবস্থা করলো, কোথা থেকে কি দুটো কবিতা এনে ওর নামে একটা আমার নামে একটা দিয়ে দিল জমা। ছেপে তো বেরিয়ে গেল। কিছুদিন পর এইবারে ম্যাগাজিন বেরিয়ে গেছে, এইবার ক্লাস করছি, হঠাৎ একটি মেয়ে এসে বললো যে আমার নাম ধরে আর ওই বন্ধুটার নাম ধরে ডাকলো যে তোমাদের দুজনকে হেডমিস্ট্রেস ডাকছেন, ক্লাস 8-এর ঘরে উনি ক্লাস নিচ্ছেন ওখানে। আমরা তো কি আনন্দ করে যাচ্ছি, আমি তো একটু কম বুঝি, আমি ভাবছি যে
কবিতা ম্যাগাজিনে বেরিয়েছে, হ্যাঁ। ম্যাগাজিনে বেরিয়েছে, ও বোধহয় দিদিমণি আমাদের আনন্দ পেয়েছে। আনন্দ পেয়েছেন, আমাদের কিছু দেবেন, গিফট করবেন। তো গেছি, গিয়ে দেখি দিদিমণি ক্লাস নিচ্ছেন, এক ক্লাস ভর্তি মেয়েরা, দিয়ে ডাকলেন হেড দিদিমণি, এদিকে আয়। দাঁড়ালাম, হ্যাঁ, কি কবিতা দিয়েছিস? আমি তো ওর মুখের দিকে তাকাচ্ছি, আমি তো কিচ্ছু জানি না, ওই তো করেছে। মানে তুমি জানতেও না যে কি কবিতা দেওয়া না, হবে? আমি তো ওর মুখের দিকে তাকাচ্ছি, ওই সব ব্যবস্থা করেছে। দিয়ে তারপরে যাই হোক, দিয়ে তখন দেখে উনি সেই বই থেকে বার করলেন, যেখান থেকে ও ঝেপেছে, ওই বইটা বার করে, এখান থেকে ঝেপে তোমরা এখানে দিয়েছো। আর আমি তো তখন ছোট, কিন্তু অপমান বোধটা আছে, আরে এক ক্লাস সবার সামনে, তারা তো হাসছে। দিয়ে হাত বাড়া, দিয়ে সেই বেতের বাড়ি দুজনে। এইবার তো খুব মানে লজ্জা লাগলো, কাঁদতে কাঁদতে ক্লাসে এলাম। বাড়ি এসে কি হয়েছে, তারপরে বাবাকে বলা যাবে না, তার তো বকুনি খাবো। যদিও আমি কোনোদিন কোনো খারাপ রেজাল্ট কোনোদিন করিনি, মানে আমি ফার্স্ট হতাম, 4 অবধি হয়েছি, তারপর 1 থেকে 10-এর মধ্যে থাকতাম আর কি। তো ওই জন্য পড়াশোনা নিয়ে বকুনি কোনোদিন খাইনি। তো এই যে কারচুপিটা, এটা ওর বুদ্ধিতে আমি রাজি হয়ে হলো। তো দিয়ে ক্লাস 8-এর একটা মেয়ে আমাদের পাড়ায় থাকতো, সে তো এসে বলে দিয়েছে মাকে। তারপর আমার বাবা দিল মানে আছাড় একটা, দিয়ে এইটা কোন বুদ্ধিতে এটা তুমি করলে। তো যাই হোক, সে তো গেল। মানে তখন ওই সময় ব্যাপারটা খুব অপমানজনক, খুব ইয়েতে লেগেছিল, এখন হাসি পায়। এবং সব থেকে বড় কথা শৈলী, যে এখন আমি কবিতা লিখি, মানে সহেলিও জানে কবিতা লিখি, এবং যে মেয়েটি এটা করেছিল, যে আমার বন্ধু, সে কিন্তু আমার কাছে আবৃত্তি শেখে। এখন হাসাহাসি করি ওইটা নিয়ে। এক্সপ্রেশন হিসেবে নিয়ে নিয়েছিল, কোথাও একটা জেদ চেপে হ্যাঁ, গেছিল যে চেপে এটার গেছিল। জন্য এরকম হয়েছে, আমি লিখে ওই ছোটবেলা একদম। থেকে। এটা বেশ নেক্সট একটা কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে স্কুল বা কলেজ বাঙ্ক করে বন্ধুদের সাথে কখনো মানে ঘুরতে যাওয়া বা সিনেমা যাওয়া হয়েছে? একদম সবটাই হয়েছে। হিমালির কাছে এগুলো- গল্পের পুরো ঝুলি একদম আছে, ঝুলি পাচ্ছি। একটু অভিজ্ঞতাটা যদি শেয়ার করো, সবাই একটু হাসুক আমাদের সাথে। কলেজ থেকে আমরা ওই আমার এক বন্ধু ছিল আমাদের বাপের বাড়ি পাড়ায়, ও প্রেম করতো। তো তখন আমাদের সময় এই ব্যাপারটা একটু খুবই, হ্যাঁ। এখন যেমন কোনো ব্যাপার কোনো না, ব্যাপার না, সেই কিন্তু তখন আমার মা 5 মিনিট আমার কলেজ থেকে আসতে দেরি হলে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতো। সব ঠিক আছে? জায়গায় হ্যাঁ। এরকম। তো এবার ওরা সিনেমা যাবে, তা আমি বললাম তোরা যা, আমি কেন যাব? দিয়ে বলে না, তোকেও যেতে হবে। দিয়ে ওর যে মানে লাভার আর কি, সে তখন ওই রেসিং সাইকেল ছিল, ও সাইকেল চালাচ্ছে, আর আমার বন্ধু যার সঙ্গে প্রেম করে, সে ওর সামনে বসেছে রডে, আমি পিছনে। নিয়ে গিয়ে সিনেমা দেখে বাড়ি ফিরেছি, মা দেরি হয়ে গেছে, মা বলছে কি হলো? আনলাম ম্যাডাম এক্সট্রা ক্লাস নিচ্ছিল মা। মানে দেরি হওয়া মানে এক্সট্রা ক্লাস একটা ব্যাপার থাকে, সব বা জায়গায়। সব ক্লাস একসাথে করিয়ে টিউশন করিয়ে ফেরা একটা ব্যাপার থাকে এটা। এক্সট্রা ক্লাস নিচ্ছিল, মা বললো কোথায় এক্সট্রা ক্লাস, কি নিয়েছে? আমি কাল কলেজে যাব, জিজ্ঞাসা করবো। আমার তো হয়ে গেছে বুক ডিপ ডিপ। তারপরে যাই হোক, মা যায়নি ওটা, কিন্তু এইটা আমার এটা বহুবার হয়েছে, মানে ওদের ওই সাইকেলে চেপে চেপে ওরা প্রেম করতো, আর আমি সঙ্গে সঙ্গে যেতাম সিনেমা দেখতে। কাবাব মে হাড্ডি। কিন্তু তখন তো না নিয়ে গিয়ে না। উপায় ছিল না, কি করতো? আর আমি কাউকে তো নিয়ে যেতে আমি হবে। কিন্তু হাড্ডি হতে চাইতাম না, ওরা জোর করতো আমাকে। মানে একটা হয় না, তুই চল, তুই না গেলে বাইরে হ্যাঁ। লোকে ছাড়বে না, না। ওই বান্ধবীরও একটা মানে সেফ ফ্যাক্টর, যে না আমি তো ওর সাথে ওর ছিলাম, সাথে ছিলাম, ওর সাথে ছিলাম। আচ্ছা, যাই হোক। এবার এবার একটু চাটা হয়ে যাক, কারণ দিদি এসেছে তো অনেকক্ষণ দিদি অনেকক্ষণ কিন্তু কথা দুধ চা বলছে। ভীষণ আহাহাহা। তাহলে তো আমাদের মানে আড্ডা, সেখানে তো চাটা চা একটু না ছাড়া বলে আড্ডা চলে হয় না, না। চা ছাড়া আড্ডা হয় বাঙালির না। আড্ডায় চা ছাড়া হয় না। যতই এটা, যখন আমাদের এটা পোস্ট হবে তখন কিন্তু সন্ধ্যেবেলা, সন্ধ্যে 7টা, কিন্তু এটা এখন ভর দুপুর বেলা। তো কি হয়েছে, চাটা আমরা এনি টাইম চলে। দুপুরবেলাতেই চা খাবো। আচ্ছা বেশ, আমি বাঙালির চা কিন্তু একদম সবসময় একদম। আর এটাই হচ্ছে আমাদের আড্ডার স্পেশালিটি, যে একটু চায়ের সাথে আড্ডা। এবার তুমি জানো, আমি যখনই যেখানেই যাই, যে কোনো প্রোগ্রাম, ফিরে না মানে যত রাত হোক, 11টাতেও যদি রাত্রির বাড়িতে আমি ঢুকি, একটু চা আগে আমায় খেতে হবে। বাপরে, দুধ তাহলে চা? হ্যাঁ, দুধ চা। মানে সে যদি আমি 12টাতেও ঢুকি বাড়িতে,
আগে একটু দুধ চা আমায় খেতে হবে, তারপর রাতের খাবার খাবো, বা না খেলাম শুয়ে পড়লাম, কিন্তু চাটা খেতেই হবে। মানে আমি এতটাই চাটা ভালোবাসি, অ্যাডিক্টেড না, কিন্তু ভালোবাসা ভালোবাসা। actually। এটা হচ্ছে দুধ চার প্রতি বাঙালির প্রেম। বাঙালির প্রেম। আমি চটপট বিস্কিট গুলো ঢেলে, বিস্কিট না, বিস্কুট। হ্যাঁ, বিস্কুট। আমাদের কিন্তু এটা বিস্কিটটা বলা যাবে না, বাঙালি যখন বাঙালি আনাটাই রাখতে হবে, একদম, বিস্কুট একদম। বলতে হবে। বিস্কুট। এবার চায়ের সাথে সাথে আড্ডা চলবে। দিদি, এটা তুমি নাও। এই রে, পরে এটা তো আটকে গেছে একদম। আর বাদ লাগবে- ভেঙে দে। হয়ে গেছে। আর লাগবে না, তুই বার করিস। আচ্ছা। সবই নিয়ে হ্যাঁ হ্যাঁ, একদম। দেখ, আমাদের এখানে এসে আমাদেরকে সার্ভ করে খাওয়া যেটা একটা বিশাল ব্যাপার কিন্তু। বিশাল ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে দিদির ব্যাপারে একটা জিনিস আমি জানি, যেটা সেটা হচ্ছে দিদি পুরোনো দিনে যে সিনেমা বা যে আর্টিস্টরা থাকে, অভিনেতা তাদেরকে খুব ভালো করে চেনে। আরে বাপরে। হ্যাঁ, মানে এরকম না না, অতটা চিনি না, অতটা না। হ্যাঁ, কাউকে কাউকে চিনি, মানে অত বলতে কিন্তু আমি বলতে পারবো না। না 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 না, তুমি চিন্তা করো না, প্রশ্ন করো না, কারণ আমি নিজেরাই সেভাবে চিনি না। না, ব্যাপারটা হচ্ছে যে তোমার কিছু অভিজ্ঞতা যে এরকম হয়েছে, কোনো খুব প্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছো? এই মুহূর্তে মনে পড়ছে তোর একজন টিভি সিরিয়াল করতেন, ওনার সঙ্গে একটা প্রোগ্রামে গিয়ে দেখা। আচ্ছা তো উনি গেস্ট হয়ে এসেছেন, ভাবতে পারিনি যে উনি ওখানে থাকবেন। উনি খুব কমেডি রোল করতেন, মানে আচ্ছা, মেগা আচ্ছা, সিরিয়াল আচ্ছা, গুলোতে। নামটা আমার অশোক, অশোক মুখার্জি কি এরম নাম ওনার। আচ্ছা আচ্ছা। তো মানে খুব চেনা মুখ, মানে কিন্তু ওনাকে দেখেছি। আর আর এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আহ, আর আচ্ছা, কাউকে বেশ, দেখেছি ঠিক কি আছে, না, বেশ, মনে পড়ছে না, মনে বেশ, পড়ছে বেশ। না। আচ্ছা, ঠিক। জীবনে কোনো এরকম অভিজ্ঞতা হয়েছে, মানে খুব বাজে কোনো ঘটনার সম্মুখীন হয়েছে, রাস্তায় কোনো অভিজ্ঞতা এরকম ওরে বাবা, হয়েছে? তাহলে হ্যাঁ, শোনা যাক একটু। এটা বলি। হ্যাঁ, হ্যাঁ। তখন আমার হাজবেন্ড না লিলুয়াতে পোস্টিং। আচ্ছা এবার ওই বজরংবলির পুজো ছিল, পুজো করে ওদের বজরংবলির পুজোতে না হাজবেন্ড ওয়াইফ দুজনকে বসতে হয়। আচ্ছা তো আমাকে ওই জন্য যেতে হয়েছে, আমি 3 দিন উপোস থাকতে হয়। আচ্ছা। 3 দিন? হ্যাঁ, 3 দিন। ওই 3 দিন উপোস, শুধু ফল খেয়ে থাকতে হবে। তা আমি তো পারবো না, তো আমার হাজবেন্ড বললো যে তুমি ময়দার জিনিস খাও, আমি ফল খেয়ে থাকবো। বলে প্রথম দিন গেছি, সেই ঠিক যেমন করে বিয়ের হয় না রে, হুম হুম। ওই নতুন জামা কাপড় হুম। পরিয়ে বসিয়ে গাঁটছড়া বেঁধে ওইভাবে ওরা পুজো করে। আচ্ছা তো প্রথম দিন পুজো হয়ে গেছে, সমস্ত ফল টল আমাদের দিয়ে দিয়েছে। আমরা ফিরছি, বুঝলি, লিলুয়া ওয়ার্কশপের ভেতর দিয়ে, তখন আচ্ছা। মানে লিলুয়া ওয়ার্কশপেও ছিল। ফিরছি, ঠিক এইরকম রাস্তা, আমরা রিক্সা করে ফিরছি, আর পাশে এরকম গ্রাউন্ডে ইয়ে হচ্ছে, ট্রেনিং হচ্ছে আরপিএফ দের, কনস্টেবলদের। একটা লোক এরকম রাস্তা এরকম আধা আধি ভাবে শুয়ে আছে। দিয়ে এবার আমি দূর থেকে ওকে বলছি, হ্যাঁ গো, ওই লোকটা ওখানে ওরকম ভাবে শুয়ে আছে কেন? মানে সাদা গেঞ্জি সাদা হাফ প্যান্ট সবাই পরে আছে, ও পরে আছে, ওরকম ভাবে শুয়ে আছে। ও বলছে রোদ পোহাচ্ছে কিছু, তখন ওরকম রাস্তা গার্ড করে। বলতে না বলতে হঠাৎ লোকটা উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ালো আর দাঁড়িয়ে মানে স্পিডে আমাদের দিকে দৌড়তে দৌড়তে আসলো। এসেই রিক্সাওয়ালাটাকে প্রচন্ড মারতে শুরু করলো, প্রচন্ড মারতে শুরু করলো। দিয়ে এইবার তখন আমার হাজবেন্ড রিক্সা থেকে নেমে ওকে বাঁচাবে বলে, ও ও তো মারতে পারছে না। আমার হাজবেন্ড আরপিএফ এ আছে, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো তখন রিলো ওয়ার্কশপে পোস্টিং ছিল। এবার ও নেমে হাতে তো 2 হাতে ব্যাগ, যার জন্য ও নিজে পিঠটা পেতে মারটা ও খাচ্ছে ওকে বাঁচানোর জন্য। দিয়ে ও লোকটা কিন্তু মেরে যাচ্ছে, প্রচন্ড জোরসে মারছে। আর রিক্সাওয়ালাটা ভয়ে চলে গেছে। এমন সময় তখন ওরা সব দৌড়ে এসছে, এসে ওকে ধরেছে। দিয়ে আমার রেগে গেছে আমার হাজবেন্ড, বলছি কি? বলছে স্যার ছেড়ে দিন, পাগল, ওর একটু মাথাটা ইয়ে হয়েছে। দিয়ে এইবার সেটা তো হলো, দিয়ে তারপরে ওরা ধরে নিয়ে গেল। তখন আমার হাজবেন্ড ফোন করতে করতে যাচ্ছে যে কমপ্লেন করবে যে এরকম পাগল, তাকে কেন এখানে এইভাবে এভাবে করা ছেড়ে হচ্ছে। দিয়ে ও চলে গেছে পিছনে, আমি রিক্সা একা বসা। রিক্সাওয়ালা সে কোথায় লুকিয়ে পড়েছে,
আর ওরা ওকে ধরে নিয়ে যাচ্ছে, তো 6 ফুটের ওপর লম্বা লোকটা, তেমনি চেহারা। হঠাৎ ওদের হাত ছাড়িয়ে ও পেছন ঘুরে আমার দিকে তেড়ে আসছে। তুমি মানে বিশ্বাস করবি না তোরা, আমি মানে এরকম হাতে ইয়েটা নিয়ে, ব্যাগ ট্যাগ গুলো নিয়ে আমি এরকম করে বসে আছি তো। আর আমি না মানে আমি আমার মধ্যে নেই ভাবছি, ও যে ছুটে আসছে, এসে আমাকে একটা ঘুষি, ও যদি একটা ঘুষি মারে তো আমি এইখানেই আমি আমি শেষ। ওর একটা হাতের ঘুষি খেলে আমার আর। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলো যে ও দৌড়ে এলো, এসে আমার সামনেটা এসে না কিরকম একটা যেন অদ্ভুত ভাবে মানে ঠিক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। আমি জানি না এটা কি কি জন্য হলো, বজরংবলীর কৃপা, বা কারণ ওই দিন আমার মৃত্যু অবধারিত। ওর ওই একটা হাতের ইয়ে দাঁড়িয়ে গেল এরম। তারপর ওকে চেন দিয়ে বেঁধে তারপর নিয়ে যাও। হয়তো তাহলে ঈশ্বরই রক্ষা করেছে, হ্যাঁ। বজরংবলী মানে রক্ষা কত করেছে। বড় বিপদ একদমই তাই। থেকে। তুম রক্ষক কাহু কো ডরনা, একদম, এটাই হচ্ছে ব্যাপার। একদম। আর চাটা কেমন লাগছে? কে বানিয়েছে অসাধারণ, মানে ঠিক আমার মতো বানিয়েছে, আমি ঠিক আমাদের যেরকম। চায়ের ডিপার্টমেন্ট ওরই থাকে, আচ্ছা, ও নিয়ে আসে বানিয়ে। তো ও আমার মতো চা বানায়, আমি ঠিক এরম চা পছন্দ করি, এই যে সর পড়বে। আমাদের চায়ের ডিপার্টমেন্টে ও থাকে। আচ্ছা, বেশ, আপনাদের ভালো তোমাকে- লাগছে তো? আপনারা হাসছেন তো আমাদের সাথেও? এরকম ভাবে কিন্তু আপনারা আসলে আপনাদের সাথেও আমরা আড্ডা দেব। তুই কিছু কোশ্চেন করবি? কোশ্চেন তোমাকে একটা করতে ইচ্ছা করছে। তোমার তো এত জায়গা তুমি ঘুরেছো, হুম। হ্যাঁ, তোমার কোনো হরর এক্সপেরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ। হরর এক্সপেরিয়েন্স আছে? হুম। প্লিজ, হরর এক্সপেরিয়েন্স আবার শুনবো। তুমি এটা খেয়ে নাও হচ্ছে- শান্তিতে। খেতে খেতেই বলতে পারবো। এটা হচ্ছে তোর ওই লাচুং বলে একটা জায়গা, হ্যাঁ, আমি গেছি, লাচুং লাচেন গেছি। ওই ইয়মথাম জায়গা হ্যাঁ, যাওয়ার হ্যাঁ। পথে পড়ে। ওখানে লাচুং একটা নাইট, লাচেনটা পুরো নর্থ সিকিমে হ্যাঁ পড়ে। হ্যাঁ, ওটা একটা নাইট স্টে করে ওখানে তারপরে যেতে হয়। তো গেছি, এবার ওখানে আমাদের যেটা হোটেল বুক ছিল, যাই হোক কি একটা গন্ডগোলে আমাদের ওই হোটেলটা ওরা দিল না। আচ্ছা, আমার সাথে গেছিল আমি, আমার হাজবেন্ড, আর আমার বাড়িতে ভাড়া থাকতো সে ভদ্রমহিলা, তার 2টো ছেলে, দিয়ে গেছি আমরা 5 জন। ওরা তখন আমাদের করলো কি, পাহাড়ের উপরে যে হোটেলটা সেখানে দিল না, খাদে নেমে একটা হোটেল, ওখানটা আমার ঠিক ভালো লাগলো না, কিন্তু উপায় নেই। আর লাচুং তো একটা ছোট্ট গ্রাম, হ্যাঁ, অত ইয়ে নেই, হোটেল টোটেল অত আর ওখানে সেরকম সবই হোমস্টে। হোমস্টে। তো দিয়ে ওইটা দিয়েছে খাদের ধারে। দিয়ে যাই হোক, এবারে না আমার ঢুকে কেমন একটা গা ছমছম করছে। ওইটা একটা করে কাঠের, পুরো মেঝেও কাঠের, দিয়ে বাল্ব জ্বলছে একটা করে। আমাদের লাস্টের ঘরটা দিয়েছে, মানে এপাশে এরম পরপর এদিকে 3টে ঘর, এদিকে 3টে ঘর, মাঝখান দিয়ে ডোর, আমাদের ওইদিকে লাস্টের ঘরটা দিয়েছে। তো আমার না কেমন একটা ভাল লাগছে না, স্যাঁতস্যাঁতে কেমন একটা ভয়, আমি বলছি, দেখো এই ঘরটা আমি থাকবো না, তো বলে চেঞ্জ করে এইদিকে সামনের ঘরটা না সেকেন্ড ঘরটা দিয়েছে। ওরা ও ঘর বলেছে তুমি বলে বেরিয়েছে। আমি না টয়লেটে ঢুকেছি, টয়লেটে ঢুকে একটা বিশাল কাঁচের জানলা, মানে টয়লেটে ঢুকে সবে দরজাটা মানে ছিটকিন দিয়ে আমি মানে জামা কাপড় ছাড়বো, হঠাৎ দেখছি ধাই করে না কাঁচের জানলায় একটা আওয়াজ হলো। এবার আমি ভাবছি জানলার ওপাশে বোধহয় কেউ দাঁড়িয়ে, তারপর আমি ভাবছি কি দরজায় কেউ ধাক্কা মারলো, দরজা তো আমি ছিটকিন দিয়েছি, দরজাটা ছিটকিন খুলে দেখছি কেউ নেই ঘরে, মানে দরজাটা আমি বন্ধ করেছি, ও বাইরে বেরিয়েছে, কেউ নেই, আওয়াজটা তার মানে এই জানলা দিয়ে এসছে। ওইটার পাশে একটা ছোট্ট এরম জানলা আছে, ওটার পাল্লা আছে, ওটা কিন্তু ফিক্সড ওই কাঁচটা। আচ্ছা, আমি ওইখানটা দিয়ে দেখলাম ওর নিচে খাদ, পুরো খাদ, তাহলে কিন্তু ধাক্কা মারলো কে? ওই জানলাটায় আওয়াজটা মানে আমি মানে আওয়াজটা কি বলবো, রনিতা সেই একটা বড় মোটা কাঠের গুঁড়ি দিয়ে ধাই করে মারলে যেরকম আওয়াজটা হয়, ওইরকম আওয়াজটা। সাংঘাতিক ব্যাপার, ওরকম রাতে বেলা। হ্যাঁ, রাতের বেলা আমার না আওয়াজটার কোনো উৎস না পেয়ে আমার ওই ভয় করতে শুরু করলো। দিয়ে এইবারে আমি না ওকে বলছি, দেখো এবার 2টো বেড দুপাশে এরকম ছোট ছোট সিঙ্গেল, আচ্ছা আমার খুব ভয় করছে, আমি এরকম আলাদা বাবা শুতে পারবো না, তোমার পইতে ধরে আমি শোবো। পইতেটাকে ধরে রেখে সারা রাত ঘুমিয়েছি। মানে মুষলধারে বৃষ্টি, পরদিন যে আমরা রওনা দেবো অন্ধকার করে আছে। এইবার ওই যে দিদি আমাদের সঙ্গে গেছিল, সেই দিদি আমাকে সকালবেলা বলছে,
সারা রাত ঘুমোতে পারিনি। আমি বলছি কেন, কি হয়েছে? ওদের জানলায় কে যেন সারা রাত্রি 3টের সময় ঠক 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 করছে, আর সমানে বলছে সাবজি দরওয়াজা খুলিয়ে, সাবজি দরওয়াজা খুলিয়ে। এইবারে সিরিয়াসলি গুজবাম্প হচ্ছে। মানে আর কেউ নেই ওই হোটেলটায়, শুধু ওরা একটা রুমে আমরা দুজন, আর যে রুমটা আমরা প্রথমে ছিলাম সেই রুমে 4জন ইয়াং ছেলে, তারা ড্রিঙ্ক করে তারা কিন্তু ঘুমিয়ে পড়েছে, তারা হ্যাঁ। কেউ জেগে নেই, সব ঘুমিয়ে গেছে। কিন্তু রাত্রি 3টের সময় ও পুরো করেছে যে জানলায় ঠক 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 ঠক, মানে, এবং এটা আধ ঘন্টা ধরে চলেছে। তারপরে ওই করিডোরটায় বুট পরে কারোর একটা হেঁটে যাওয়া আসার আওয়াজ পেয়েছে। ও ছেলে দুটোকে নিয়ে এরকম করে একটা খাটের মধ্যে, ওরাও তাই করেছে, একটা খাটে এরকম ভাবে বসে কোনো রকম রাতটুকু কাটিয়েছে। দিয়ে আমি পরদিন যখন এইটা ওর কাছ থেকেও শুনলাম, আমার তো তার আগে ওই অভিজ্ঞতাটা হয়েছে, দিয়ে ওই হোটেলের ছেলেটাকে আমি খেতে গিয়ে জিজ্ঞেস করলাম যে বাবু শুন, ও তেরা হোটেল মে ক্যা ভূত হ্যায় ক্যা? ও না কেমন একটা নেই নেই ম্যাডাম জি, নেই নেই, এ ক্যা বল রে, কেমন একটা মানে হ্যাঁ, থতমত ঘাবড়ে এরকম গেছে। করে না চলে গেল। কিন্তু আমার কোথাও মনে হয়েছে কিছু একটা ওখানে, লুকাচ্ছে, কিছু একটা কিছু একটা লুকোচ্ছে, কারণ লুকোচ্ছে ও আর কিছু একটা আছে, কিছু sure আছে। একটা আছে, কারণ এটা আমার সঙ্গে আমার ভুল হতে পারে, ওদেরও কেন হ্যাঁ। এটা হবে তাহলে? এই একটা বাপরে। এরকম অভিজ্ঞতা অবশ্য অনেকই আছে, কিন্তু তার মধ্যে একটা বললাম এটা। বিশাল অভিজ্ঞতা। আচ্ছা, গল্প আড্ডা প্রশ্ন তো চলতেই থাকবে। দিদি, তোমার সাথে একটা ছোট্ট গেম খেলবো। হুম, আচ্ছা, এর মধ্যে কতগুলি চিট আছে, হুম। ঠিক আছে? এর মধ্যে 6টা চিট আছে, হুম। আর প্রত্যেকটা চিটে একটা করে ওয়ার্ড আছে। হুম। আচ্ছা, এই চিট গুলো থেকে যে কোনো 3টে চিট তুমি তুলবে, আচ্ছা, সেই ওয়ার্ড দিয়ে তোমাকে একটা করে গান করতে হবে। আর যদি না পারি পানিশমেন্ট তোরা করে দিবি। না পারলে কবিতা বলবে। আমি তো আচ্ছা, একদমই তাই। তোমার কবিতা তো শুনবোই, সেটা তো রইলই পাশে রাখা। কবিতা শুনবি? একদম, তোমাকে পেয়েছি, কবিতা না শুনে কি করে ছাড়বো? ঠিক আছে, আচ্ছা। ঠিক। আচ্ছা মা, মা দিয়ে গান, এই কবিতা। শব্দটাই প্রথমে উঠলো। যা, তুমি কবিতা গান যেটা যা তোমার খুশি মনে তোমার। আসে তুমি সেটা করো। অ্যালবাম। অ্যালবাম, ঠিক ধরেছে। একটু ধরিয়ে দে, একটু ধরিয়ে দে তো। মা, তোমাকে হঠাৎ মনে পড়ছে 20শে সেপ্টেম্বরের ভোরে, না, এই এইটা মেঘ না, ও এটা অ্যালবাম রৌদ্রে। না, এটা অ্যালবাম না, হ্যাঁ, এটা আরণ্যক বসুর। আরণ্যক বসুন। হ্যাঁ। না, আমি যেটা বলছি অ্যালবামটা, সেটা আরণ্যক বসুন না। আচ্ছা, মা- আমরা যেমন মা, আরণ্যক বসুর। তোমার মনে আছে আমি যখন আমার ট্রেনের শব্দে তুমি তুমি চায়ের জল, চায়ের জল ওটা চাপাতে? মাঝখানটা, ওটা আমার হ্যাঁ। সেকেন্ড স্ট্যান্ডারটা Second আছে। stanza। ও তাই, হ্যাঁ, হ্যাঁ। তার আগে এটা তার আছে, আগে এটা কিন্তু আছে। আমি ওইখান থেকেই কবিতাটা ও জানি। আচ্ছা, না, না না, মা, এটা starting তোমাকে এ। হঠাৎ এই 20শে সেপ্টেম্বরের ভোরে মনে পড়ছে, এই মেঘ ও রৌদ্রের শারদীয় আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে। আহা, মা, তোমাকে মনে পড়ছে এই 20শে সেপ্টেম্বরের ভোরে। হ্যাঁ। তোমার মনে আছে মা, আমার আমার ট্রেনের ট্রেনের শব্দে তুমি, শব্দে হ্যাঁ তুমি তুমি করো, চায়ের এবার জল। তুমি করো। তোমার মনে আছে মা, আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে? ফি শনিবার বিকেলে। কি শনিবার বিকেলে? না, আমাকে- এটা এটা হ্যাঁ। স্বাভাবিক দিদি, হঠাৎ করে হঠাৎ ধরো করে আমরা না, বলে এটা আমাদেরও। একদমই তাই। আচ্ছা, আমি এবার একটা জিনিস বলি, যে সবসময় কবিতা বা গান যে সবার মাথায় থাকবে তা না। তুমি ওই শব্দগুলো নিয়ে যে কোনো 2-3টে লাইন বলতে পারো, তোমার মনে যা আসে, তাই না? বা এটা তুমি তোমার হতেই হ্যাঁ, পারে। আমার সেই নিজের- জিনিসটাকে হ্যাঁ, নিয়ে বা সেই কিছু শব্দটাকে feel নিয়ে আছে। কিছু, মানে তোমার যা মনে হয় তুমি বলতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কবিতা আছে। আমরা কিন্তু শেষে একটা শুনবই। এক কবিতা, তা আবার মানে দিদি অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো। আহা, আর রবি ঠাকুর তো আমাদের মনে মনে প্রাণে। নেক্সট, বৃষ্টি। কবিতা, গান, কথা, যা ইচ্ছে তোমার। দাঁড়া, ছোট্ট করে কোনো আমার অভিজ্ঞতা? সঙ্গে গানটা গাইবি তো? যদি গানটা জানি। হ্যাঁ, জানিস জানিস জানিস। আচ্ছা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ব্যাস হয়েছে, উতরে গেছি। এখনো একটা চিট বাকি ও, আছে। পাহাড়। বলো, বাহার তো শুনলাম একটা, যদিও কিন্তু তোমার
পাহাড় নিয়ে কবিতা বলতে পারো, গানও করতে পারো। গান কথাও কোথায় আছে বলতে পাহাড় নিয়ে? আছে কিছু গান, আমার কিন্তু মনে করছে না, খবরদার বলিস না করতে কোনোদিন। পাহাড় ডাকে আর সাগর ডাকে আর পাহাড় কিন্তু কিন্তু পাহাড় ভালো লাগে না, আমার ওটা খুব। আমারও পাহাড় পাহাড় খুব পছন্দ, ভালো ভীষণ লাগে। আমার পছন্দ সমুদ্র সবার। পছন্দ। পাহাড়, হ্যাঁ সত্যি? আমার সমুদ্র, আমার হাজবেন্ডের যেমন পাহাড়, ও মানে বলছে পাহাড়ের যেখানটা দাঁড়াবে তুমি সেখানটাই যেন তোমার ডুবে যেতে ইচ্ছা হ্যাঁ, করবে। একদম। আর আমার সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা, আহা। ও সমুদ্র। আবার পাহাড় দিয়ে কি বলি বলতো, কি আচ্ছা বলছি, একটা অভিজ্ঞতা বলছি। আহ, একটা হয়েছে কি, অরুণাচলে, সরি অরুণাচল না, কেদারনাথে। আমি কেদারনাথের গল্পটা বলি। অরুণাচলটা, কেদারনাথে গেছি, সেই হেঁটে উঠতে উঠে 23 কিলোমিটার। ওই কেদারনাথ মন্দিরটাতে। হ্যাঁ, হ্যাঁ, সেই এর পরে ওই যে সেই এলো না, বারটা এলো, তারপরে যে ওটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ, হ্যাঁ, রাস্তাটা ঘুরিয়ে। 23 কিলোমিটার, এবার উঠেছি 18 কিলোমিটার হেঁটে উঠেছি, তারপরে বাকি 5 কিলোমিটার ঘোড়ায়, আর পারিনি। তো গিয়ে মজার কথা হচ্ছে, আমার 18 কিলোমিটার হেঁটে উঠতে যত না কষ্ট হয়েছে, ওই 5 কিলোমিটার ঘোড়ায় ওই পুরো শরীরটা এরাম 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 হচ্ছে। এবার গিয়ে যখন নামিয়েছে, নামাতে আমাকে বলছে যে এখান থেকে আরো 2 কিলোমিটার হাঁটতে হবে, তবে গিয়ে মন্দির। এবার যখন ছেলেটা আমাকে নামাচ্ছে, তখন এরম কোলে করে নামাচ্ছে, তো আর ও এরম কোলে করে নামিয়েছে, দাঁড় করিয়েছে, আমি ওখানেই এরম ভাবে বসে পড়েছি। মানে ও বলছে ক্যা হুয়া ম্যাডাম জি, আর ক্যা হুয়া, মানে অতক্ষণ ঘোড়ায় উঠছে, দুলছে তো শরীর। এরম করে ঠিক মানে বাচ্চাদের মতো কোলে করে নামালো, আর আমি ওইখানেই বসে রইলাম, যে আমি আর উঠতে পারছি না। মানে এটা বলতে আর একটা ছোট্ট হাসির কথা মনে পড়ে গেল। সিমলা পাহাড়ে যাচ্ছি, যে ঘোড়াটা আমি পেয়েছি, পাগলা ঘোড়াটা। সবার ঘোড়াগুলো ভালো, আমারও একটা অভিজ্ঞতা আছে। সবার ঘোড়াগুলো ভালো ভালো, আমারটা পাগলা। এবার পাশাপাশি একটা ফটোগ্রাফার চলেছে, ছবি তুলবে। হ্যাঁ, এক ফটো খিচনা হ্যাঁ, এক ফটো খিচনা হ্যাঁ করে এই করতে করতে যাচ্ছে। আর আমি যত ভয়ে বসে আছি, তখন সবে সবে বিয়ে হয়েছে, ভয়। আমি বলছি কি নেই নেই আপ যাইয়ে, ওকে চেপে ধরে আরেকটা বাচ্চা ছেলেকে দিয়েছে আমার সঙ্গে। আমি বলছি তু তু क्या संभाल पाएगा हमको, হ্যাঁ अगर गिर जाएगा। আর ঘোড়াটা পুরো পাশ মানে খাদের পাশ দিয়ে যাচ্ছে। এইবার ঘোড়াটা যে পাগলা তো জানি না, ওই ফটোগ্রাফারটা পাশে পাশ দিয়ে যাচ্ছে, ঘোড়াটা এক লাত মেরেছে, ও ছিটকে পড়েছে, পড়ে বলছে আরে বাপরে, ये घोड़ा लात मारता है, বলে না ও ফটো তোলা। তো ওই ক্যামেরা, আমি মনে মনে ভাবলাম যাক বাবা, ঘোড়াটা আমাকে বাঁচিয়েছে। আমি ফেরার সময় বলছি আমি ওই ঘোড়াতে আর যাবো না, তোমরা যে কেউ যাও, ওই ঘোড়াতে আমি আর নামছি না। ও পুরো পাগলা, সারা রাস্তা করে তো যাই হোক, দিদির 3টা চিট কমপ্লিট হয়ে গেছে। অনেক হাসি আজকে, সত্যি খুব মজার আড্ডা কিছুই দিলাম। করতে পারিনি 3টে চিঠি। এই যে মন খুলে হাসিটা তো হয়েছে, হ্যাঁ, মন খুলে এটাই- আনন্দ এটাই দিতে হলো, একদম এইটাই তো মজা। আমাদের লাইফ। আমরা সত্যি হাসতে ভুলে গেছি না ভুলে সবাই, গেছি, একদম। মানে সারাক্ষণ একটা গুরু গম্ভীর ভাবে রান্না হ্যাঁ, করছি, মানে কালকে কেউ কি হবে পড়াশোনা কি? করছে, হ্যাঁ হ্যাঁ, এই মানে সারাক্ষণ সারাক্ষণ এটা চাপ, ভবিষ্যতে কি হবে, এই চাপে চাপে সবাই আমরা কেমন চ্যাপটা হয়ে গেছি। একদম একদম একদম। তো মন খুলে হাসিটা হয়েছে, আর দিদিকে আমরা পেয়েছি, আমাদেরও ভীষণ ভালো লাগলো, আমরাও মন খুলে খুব হেসেছি। একদম একদম। আমরা মানে জিজ্ঞেস করে থাকি এটা, দিদি তোমার মানে তুমি কতটা পজিটিভলি লাইফকে দেখো? আমি খুব পজিটিভ, আহা, মানে এইটা আমি বলতে পারি। কেন, আমি পজিটিভ না হলে আমার সংসারটা আজ অব্দি এরম থাকতো না। কারণ আমি পজিটিভ বলি, আমার হাজবেন্ডও এটা খুব মানে, যে তুমি পজিটিভ বলি এখনো আমরা চলতে পারছি। আমি যে কোনো কিছুতে না ভেঙে পড়ি না। যদি কোনো কিছুতে ফেলিওরও হলাম কিন্তু তবুও আমি উঠে দাঁড়াই, যে না। এটা খুব দরকার। আর আরেকটা ভীষণ জিনিস, দরকার। আমার না মানে হাসিটা ঠিক থাকে, হাসিটা লেগে থাকে, মানে এইটাই তো দরকার, যে লাইফ কি করবে তাকে হ্যাঁ, বুড়ো আঙুল দেখানো। এইটা আমার ভাই, আমার বোন, আমার হাজবেন্ড, এরা সবাই বলে যে তুই কি আমার বন্ধুরাও বলে তুই, মানে আমার বন্ধুরা বলে তুই কি করে পারিস, মানে এত সমস্যা, এত এর মধ্যেও তুই কি করে এতটা পজিটিভ থাকিস। এটা জানি না, এটা হতে পারে হয়তো বাই ঈশ্বর নেচার। প্রদত্ত। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে কারো স্বভাব। আমি খুব পজিটিভ, এইটা বলতে পারি। আচ্ছা, আমাদের সকলের জন্য
মানে ওপারে যারা আছে বা আমাদের দুজনের জন্য, সকলের জন্য কোনো বার্তা, কোনো পজিটিভ মেসেজ সকলের জন্য? এটাই বলবো যে সমস্যা জীবনে থাকবেই, সমস্যাটাকে ওভারকাম করে হাসি মুখে শুধু জীবনের পথে এগিয়ে চল, তাই না? একদম একদম। একদম। আচ্ছা, তোমার কবিতা না শুনে তো তোমাকে ছাড়বো না, একটা কবিতা শুনবো। আচ্ছা, রবীন্দ্রনাথের কবিতা বলি। একদম একদম, একদম। তোমার যেটা বলতে খুব ইচ্ছে আমি করছে। নিজের লেখা একটা এনেছিলাম, কিন্তু না, রবীন্দ্রনাথই বলি ওটাও সেখানে। শুনবো। আর আবার দুটো। ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি বলো। আচ্ছা, এই যে দুপুরবেলা আড্ডাটা আমাদের হচ্ছে তো, তো দুপুরবেলার কথাই একটা রবীন্দ্রনাথের কবিতা বলি তাহলে। লিপিকা থেকে একটি দিন মনে পড়েছে সেই দুপুর বেলাটি, ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন চায় না, যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালে। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ভিতরে এসে বসলো। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে বাইরের দিকে ঝাপসা আলোয় গাছের দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো, সে উঠে চুল বাঁধতে গেল। ব্যাস, এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে আধারে জড়ানো কেবল সেই একটি দুপুর বেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুর বেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। অসাধারণ, এই হাত তালি মানে দেওয়ার মতো। কোথাও যেন একটা ডুবে গেলাম। সত্যি তাই, আর ভীষণ ভালো আমরা সবাই খুব একটু বর্ষার সাধারণ। আমেজ এলো কি? কাঠফাটা রোদ রোদে? চলছে, এখন গরম আসতে আসছে চলেছে গরম। বাবা। আর আমরা সবাই খুব সাধারণ, কিন্তু সাধারণের মধ্যেও অসাধারণ ব্যক্তিত্বে কিছু মানুষের সংস্পর্শে আসা যায়। তো তেমনি মানে আমাদের দিদিদেরকে আমরা পেয়ে যাচ্ছি, এর আগেও আমরা অমৃতা দিকে পেয়েছি, আজকে রুমা দিকে পাচ্ছি। এটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। তোমরা যে সময় করে বা আমাদেরকে ভালোবেসে এখানে আসছো, তো এটা আমরা আনকাট আড্ডার জন্য বড় অনেকটা বড় প্রাপ্তি। পাওয়া। এটা আমাদের জন্য খুব খুব, খুশি আমরা আমাদের আজ। জন্য যে তোরা যে মনে করে আমাকে ডেকেছিস, আমারও এই জায়গাটা খুব ভালো লেগেছে, যে খুব আনন্দ পেয়েছি, না, যে খুব সুন্দরভাবে আড্ডা দিলাম। মানে সত্যি, মানে মন থেকে বলছি যে খুব ভালো লাগলো, খুব তোমার ভালো লাগলো। জন্য আমাদের আনকাট আড্ডার তরফ থেকে রয়েছে খুব ছোট্ট উপহারটাই আনকাট। এটা তোমার জন্য, Thank you, তোমার জন্য thank you. আনকাট আড্ডা আমাদের অনেক আনকাট আড্ডার ভালোবাসা। তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তোদের দুজনকেও আমার অনেক ভালোবাসা। আর এটাও তোমার এটা জন্য। ও হচ্ছে মা, তোমার জন্য। এইটা তো এইটাতে আমাদের- বেশি খুশি হলাম। আমাদের আনকাট আড্ডার তরফ থেকে ছোট্ট উপহার। ছোট্ট না, উপহার উপহার, খুব সুন্দর। আর এইটা পেয়ে আমি বেশি খুশি হলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন তো, আর অবশ্যই মজা করলেন। আর আবারও বলছি, আপনারা অবশ্যই আমাদের সাথে আড্ডা দিতে চলে আসুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে, আর হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে। আর আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের রবিবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। তাহলে ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতো নমস্কার।